রেলওয়ে পুলিশ অফিসার লাক্সমান, যার হাত থেকে কোনো অপরাধী বেঁচে ফিরতে পারে না। সৎ এবং দুঃসাহসিক কর্মকাণ্ডের জন্য প্রায় সময় তাকে বিভিন্ন জায়গায় ট্রান্সফার করা হয়। হঠাৎ করেই গ্রামের মেয়ে তুলসীকে দেখে লাক্সমান প্রেমে হাবুডুবু খেতে শুরু করে। তাকে পাওয়ার জন্য অফিসার থেকে লাভার বয় হয়ে যায়। তবে বস, শুধু প্রেম করলেই চলবে? অ্যাকশন আর শ্বাসরুদ্ধকর কাহিনীও তো লাগবে। তাই তো মজাদার ড্রামা, অ্যাকশন, ক্রাইম থ্রিলারে ভরপুর মাস্ত যাত্রা মুভির কাহিনী আজ আপনাদের সাথে শেয়ার করব। সো ভিউয়ার্স, জলদি সাবস্ক্রাইব করে নিন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন। গভীর রাত, হাইওয়ের রাস্তা পেরিয়ে পুলিশ অফিসার ফানিন্দ্রা তার কনস্টেবল সহ একটি পুরনো ফ্যাক্টরির মধ্যে ঢুকে পড়েছে। সেখানে কিছু ছেলেরা নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করছিল। এসআই স্যার এসে অতি বিনয়ের সাথে নাম সহ তার পরিচয় বিবরণ দেয়। এই এলাকায় তিনি নতুন এসেছেন। ফানিন্দ্রা বলে, আসলে আমরা এখানে সিদ্ধার্থ নামের একটি কলেজ স্টুডেন্টকে খুঁজতে এসেছি। ছেলেটিকে নাকি কিডন্যাপ করা হয়েছে। এই কথা শুনে সেখানকার একজন গুন্ডা রেগে যায়। ফানিন্দ্রা আতঙ্কিত হয়ে বলে, স্যার, আমরা তো এখানে জাস্ট ডেইলি রুটিন চেক আপ করতে এসেছিলাম। পাশে থাকা একটি কুড়োল ছেলেটি তার হাতে নিয়ে উপরে ছুঁড়ে মারে। উপরে থাকা সিদ্ধার্থের গলায় পেঁচানো রশিতে ধারালো কুড়োলটি লেগে রশিটি ছিঁড়ে যায়। সিদ্ধার্থের মৃতদেহ ঠাস করে নিচে পড়ে যায়। ছেলেটিকে মারা হয়েছে কেন জানেন? এই ছেলেটি সেই গ্যাংস্টারের বোনকে বিয়ে করতে চেয়েছিল, সেই জন্য। পরবর্তীতে এসআই এই খবর এসপি কে বলে। এসআই বলে, মিনিস্টারের ছেলে একজন কলেজ স্টুডেন্টকে নিয়ে মেরে ফেলেছে। এসপি বলে, ছেলেটার ব্যাকগ্রাউন্ড কেমন? এসআই বলে, মায়ের একটা লন্ড্রির দোকান রয়েছে আর বাবা বেঁচে নেই। এসপি বলে, তাহলে ওর গায়ে কোনো আঘাতের চিহ্ন আছে? চেক করে দেখা যায় শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। এসপি বলে, তাহলে এক কাজ করো, বিষয়টা এমন ভাবে সাজাও যেন মনে হয় ছেলেটি নিজে নিজেই শেষ হয়ে গিয়েছে, অর্থাৎ সে আত্মহত্যা করেছে। এসপির কথা মতো এসআই নিজের হাতে একটি চিঠি লিখে ছেলেটির পকেটে ঢুকিয়ে দেয়। মানে বিষয়টা আত্মহত্যা দেখানোর জন্য এই নাটকটা সাজানো হয়েছে, যাতে করে এই কেসটা খুব দ্রুতই ক্লোজ করে ফেলতে পারে তারা। কিছুক্ষণ পর এসআই আবারও এসপি কে ফোন করে বলে, স্যার, আপনার কথা মতো ছেলেটির সুইসাইড প্রমাণ করার জন্য তার পকেটে আমি নিজে চিঠি লিখে ঢুকিয়ে দিয়েছি। এরপর বডিটিকে রেলওয়ের ওপর সুন্দর করে রেখে এসেছি। এসপি ঘাবড়ে গিয়ে বলে, কি করেছো তুমি এটা? দ্রুত রেলওয়ে স্টেশনের থেকে বডিটি সরিয়ে ফেলো। আমরা আমাদের শহরে যা খুশি তাই করতে পারবো, কারণ এইসব আমাদের কন্ট্রোল এরিয়া। কিন্তু বডিটি যদি রেলওয়ে ট্রাকের পাশে পাওয়া যায়, তাহলে এই কেসে রেলওয়ে থানার পুলিশেরাও যুক্ত হয়ে যাবে। এতক্ষণে আবার রেলওয়ে পুলিশদের কাছে এই খবর পৌঁছে গিয়েছে। এই হচ্ছে রেলওয়ে থানার এসআই লাক্সমান, যে সকলের জন্য বিপদের সংকেত। যাক, কিছুক্ষণ পর এই দুই এসআই রেলওয়ে স্পটে একত্রিত হয়। ফানিন্দ্রা বলে, তুমি ডিফরমেশন শিটে সই করে দিলে আমরা বডি নিয়ে চলে যাব, কোনো সমস্যাই হবে না। লাক্সমান বলে, আরে বন্ধু, এত উতলা হচ্ছ কেন? একটু সামনে গিয়ে ছেলেটির আইডি কার্ড চেক করে। লাক্সমান বলে, আচ্ছা বন্ধু, বলো তো এটা কি আত্মহত্যা নাকি মার্ডার কেস? ফানিন্দ্রা বলে, অবশ্যই এটা আত্মহত্যা। কেন, ওর বডিতে যে লেটার পাওয়া গিয়েছে তা পড়ে দেখলেই তো বুঝতে পারবে ও নিজেকে নিজে শেষ করে দিয়েছে। লাক্সমান সেই চিঠিটা পড়তে শুরু করে। এরপর ফানিন্দ্রাকে জিজ্ঞেস করে, কি রে বন্ধু, রিকমেন্ডেশন নিয়ে চাকরি হয়েছে নাকি তোমার? ছেলেটি এমবিএ করেছে, আর এই লেটার দেখে তো মনে হচ্ছে চিঠির লেখক সম্ভবত ক্লাস 6 ফেল হবে। এটা আত্মহত্যা নয়, এটা একটা খুনের কেস। আর যে এই চিঠিটা লিখেছে সে নিজেই খুনের বিষয়টা ধামাচাপা দিতে এই নাটকটা সাজিয়েছে। ফানিন্দ্রা বলে, অত কথা বুঝছি না, ডিফরমেশন শিটে সই করে দাও, আমরা এই বডি নিয়ে যাচ্ছি। লাক্সমান ফানিন্দ্রার অমন কনফিডেন্স দেখে তার সাথে হাত মেলায় আর এমন কুশল বিনিময় করে যে ট্রেন লাইনে ট্রেন চলে এসেছে, তারপরেও লাক্সমান এসআই এর হাত ছাড়ে না। বেচারা তো ভয়ে কাত হয়ে যাচ্ছে। এই মুহূর্তে ট্রেন অন্য লাইন ক্রস করে যায়। লাক্সমান মুচকি হেসে বলে, এত ফটর করার আগে বুঝে নাও তুমি কার পথে রয়েছো। অবশেষে বাধ্য হয়ে ফানিন্দ্রা ডিফরমেশন শিটে সই করে দেয়। রাত পেরিয়ে ভোর হয়ে যায় আর সকাল সকাল লাক্সমান সেই কারখানায় উপস্থিত হয়ে যায়। লাক্সমান বলে, এখানকার ডিপোকে চলো আমার সাথে। কি মনে করেছো রেলওয়ে সম্পত্তি চুরি করলে তুমি একটা শাল আর একটা পুরস্কার পাবে? মাঝখান থেকে এই ভাইজান আবার বেশি সাহস দেখাতে আসলে তাকে এক চড় মেরে মাটির সাথে গড়াগড়ি খাওয়ার ব্যবস্থা করে দেয়। শুরু হয়ে যায় মারামারি। ভাইজান আগে তার সানগ্লাসটা খুলে নেয়, এরপরে এক এক করে পেঁয়াজ রসুন সাইজ করতে শুরু করে। যে বেচারি ভেবেছিল বাবার নাম ভাঙিয়ে খাবে, তাকে তো ইচ্ছে মতো কেলানি দেয় লাক্সমান। ছেলেটির দুটি পা রশি দ্বারা ঝুলিয়ে দেয়, এরপর হুট করেই ছেড়ে দেয়। এই রে, গেল না মাজাটা ভেঙে? চলুন এবার হসপিটালে যাই। লাক্সমান হসপিটালে বসে মোবাইলে রিলস দেখছে, আর এতক্ষণে এসপি, মিনিস্টার সকলেই চলে
এসেছে। মিনিস্টার জিজ্ঞেস করে, আমার ছেলেকে এখানে কে ভর্তি করিয়েছে? লক্ষ্মণ বলে, আমি স্যার। মিনিস্টার খুশি হয়ে তাকে আশীর্বাদ দিতে শুরু করে আর বলে, আমার ছেলেকে কে মেরেছে? লক্ষ্মণ বলে, ওটাও আমি করিয়েছি স্যার। মিনিস্টার চোখ রাঙিয়ে বলে, যদি আমার ছেলের কিছু হয়ে যায় তো? লক্ষ্মণ বলে, ব্যাক পেনের কারণে সারা জীবনেও ও হাঁটতে পারবে না। আর গলা নামিয়ে কথা বলুন, কারণ আপনি শুধু স্টেটের লোক আর আমি সেন্ট্রাল এর লোক। আমার সাথে লড়তে আসবেন না। আমি শুধু রেলওয়ে স্টেশনের পুলিশ নই, আমি ক্রিমিনালদেরও শাস্তি দেওয়ার পুলিশ। এই বলেই সেই ভাব নিয়ে লক্ষ্মণ সেই স্থান থেকে চলে যায়। পরবর্তীতে দাদা ছেলে দুজনে মিলে পাত্রী দেখতে এসেছে। পাত্র পাত্রীকে আলাদাভাবে কথা বলতে দেয়া হয়। পাত্রী লক্ষ্মণকে কি বলবে কিছু ভেবে না পেয়ে জিজ্ঞেস করে বসে, আপনি বিয়ে কেন করতে চান? লক্ষ্মণ বলে, আসলে ছোটবেলায় আমার বাবা মা মারা গিয়েছে। সেই থেকে আমার দাদা আমার দেখাশোনা করে, এমনকি রান্না বান্নাও সে করে। তবে তার হাতের খাবারের স্বাদ থেকে আমি মুক্তি পেতে চাই, কারণ তার রান্না করা খাবার খুবই বাজে হয়। ঠিক এই কারণেই আমি বিয়ের জন্য হ্যাঁ বলেছি। আশা করি আমার দাদার থেকে 1000 গুণ ভালোভাবে আমার স্ত্রী আমাকে রান্না করে খাবে। দাদার হাতের রান্না হচ্ছে এই দশা। আর বাড়ির ভেতরে দাদা খাবার খেয়ে সেই রেসিপি ভালো করার বিভিন্ন প্রসেসিং সকলকে বলতে শুরু করে। বাইরে পাত্রপাত্রী দেখা আর কথা বলা শেষ হয়ে যায়। রাতের বেলা দাদা আর লক্ষ্মণ একসাথে মিলে লাল পানি গ্রহণ করছে। লক্ষ্মণ বলে, দাদা মনটা তো খুশিতে ভরে উঠেছে। ব্যাচেলর লাইফ ছেড়ে সামনে ফ্যামিলি লাইফে পা দিতে যাচ্ছি। দাদা বলে, তোমার মনে হচ্ছে মেয়েটি তোমাকে পছন্দ করেছে? লক্ষ্মণ বলে, কি বলছো দাদা? পছন্দ না করলে কেউ ফোন নাম্বার দেয় আর ইনস্টাগ্রামে ফলো করতে পারে? আরে ওর কথা বললাম আর ও ফোন দিয়ে দিল। এই বলেই ফোনটা নিয়ে এক সাইডে চলে যায়। লক্ষ্মণ তার প্রেমিকার সাথে প্রেমালাপ করতে শুরু করে। এদিকে দাদা আবার অচেনা নাম্বার থেকে লক্ষ্মণের হবু শ্বশুরকে ফোন করে তার নামে নানা ধরনের মিথ্যে কথা বলতে শুরু করে, যা শুনে পাত্রের বাবা পুরোপুরি ঘাবড়ে যায়। এতক্ষণে লক্ষ্মণও বুঝে গিয়েছে এত বয়স হয়ে যাওয়ার পরেও কেন তার বিয়ে হচ্ছে না। শুরু হয়ে যায় দুজনের দৌড়াদৌড়ির পালা। লক্ষ্মণ বলে, দাদা তুমি এমন কেন করছো? দাদা বলে, তুমি আমাকে বিয়ে দেওয়ার পরে বৃদ্ধাশ্রমে ট্রেনে নিয়ে যাবে, যাতে এই বৃদ্ধ লোকটি অসহায় না হয়, তাই এসব কাজ করছি। লক্ষ্মণ বলে, না দাদা, বিয়ের পর তুমি আমাদের সাথে একসাথে থাকবে। দাদা বলে, আরে এই সেম কথা আমি আমার বাবাকে বলেছিলাম, কিন্তু বিয়ের 6 মাস পরেই আমি আমার বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছিলাম। তুই তো আমারই রক্ত। একটা কথা মাথায় রাখ, বিয়ের কথা ভুলে যা। আমার যতদিন শ্বাস আছে আমি বিয়ের আগে কোনো অনুষ্ঠানের অনুমতিও দেব না। এই মুহূর্তে লক্ষ্মণকে পাত্রী ফোন করে বলে, বাবা আমাকে সবকিছু খুলে বলেছে, তুমি একজন নারী প্রেমী মানুষ, আর কখনোই আমাকে কল করবে না, এই বিয়ে হবে না। এই বলেই ফোনটা কেটে দেয়। এমন কাণ্ড দেখে দাদা তো লাল পানির পার্টি শুরু করে দেয়। পরদিন সকালে এনসিবি সদর দপ্তরে ডিজি স্যারের রুমে মাধান নামের একটি ছেলে বলে, ইন্ডিয়াতে মোস্ট ডিমান্ডিং একটি মাদক দ্রব্যের নাম হচ্ছে শিলাবতী। এই মাদক দ্রব্য বিশাখাপত্তনম এরিয়ার পাশের জঙ্গলেই চাষাবাদ হয়। এটা খুব হাই কোয়ালিটি, দাম প্রতি কেজি 5000 টাকা থেকে শুরু হয় এবং রাজ্যের সীমানা অতিক্রম করার সাথে সাথে বাড়তে শুরু করে। আদাবি ভারুম গ্রামের কৃষকরা ধান চাষ করে না, তারা শুধু অগাছা জন্মায়। এখানে একজন লোক আছে যে তাদের টাকা দিয়ে প্রলুব্ধ করে এবং কৃষকদের কাঁচা চাষের জন্য বাধ্য করে, বল প্রয়োগ করে এবং ভয়ও দেখায়। তার নাম হচ্ছে শিবু। সে শুধু আমাদের রাজ্যে সীমাবদ্ধ নয়, সে আরো অনেক রাজ্যে তার এসব কাজ চালিয়ে বেড়াচ্ছে। ওদের ব্যবসার আলাদা স্টাম্প থাকে, কোনো পুলিশ সেই স্টাম্পযুক্ত জিনিসপত্র জব্দ করার সাহস করবে না। আর যদি কেউ সাহস করে তখন আমাদের অতীতে দেখানো হয়। শিবুর মালামাল বিষ্ণু নামের এক অফিসার আটক করেছে। শিবু প্রথমে তাকে অনেক টাকার অফার করে, আর না হলে সাপের ছোবল খেতে বলে। তবে অফিসার মরে যাবে তবুও ঘুষ খাবে না। তাই তো শিবুর কথা মতো শিবুর পোষা সাপটি বিষ্ণুর চোখে আঘাত করে। বিষ্ণু ছটফট করতে করতে মারা যায়, আর শিবু আর তার দলেরা তাদের মালামাল নিয়ে বেরিয়ে যায়। বর্তমানে মাধান বলে, গত 6 মাস ধরে তাদের জন্য কাজ করেছি এবং তাদের সাথে সংযুক্ত সকল রাজনীতিবিদের বিবরণ আমি নিজে কালেক্ট করেছি। এই ড্রাইভের সম্পূর্ণ ডিটেলস রয়েছে, আপনি এখন তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে পারেন। ডিজি স্যার বলে, না, আমাদের এই মুহূর্তে কিছু করা ঠিক হবে না। তুমি পাত্র নামের একজনের ব্যাপারে ভালো করে তদন্ত করে দেখতে পারো। আমার মনে হচ্ছে পাত্র আর শিবুর এই গাজার সাথে কোনো কানেকশন রয়েছে। এরপরেই আমরা এই দিকটা দেখব। কাজ শেষ না হওয়া পর্যন্ত তুমি খুব সাবধানে থেকো। এদিকে আবার কাকু মশাই তার প্রেমিকাকে বলছি, কি তোমার মন খারাপ? রুকু কাকিমা বলে, আমাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবে আমার সন্তানেরা। দাদা বলে, আজকালকার ছেলে মেয়েরাও না, তুমি আমার কাছে চলে আসো। রুকু বলে, লক্ষ্মণ রাজি হয়েছে? বাবা বলে, আমি আমার ছেলেকে যা বলি আমার ছেলে তা চুপ করে শোনে, আর যা রান্না করি তা চুপ করে খেয়ে নেয়। ওইদিকে ছেলে এসে বলে, আরে রিটায়ার্ড রোমিও, আবার শুরু করে দিলে? যাও গিয়ে ঘরে গিয়ে বসো। দাদা ভেতরে এসে মুড অফ করে বসে রয়েছে। লক্ষ্মণ বলে, আলোরি ডিস্ট্রিক্টে আমার ট্রান্সফার হয়েছে, এজেন্সি এরিয়াতে। দাদা বলে, ওটা তো আমাদের গ্রামের পাশেই,
খুশি? আমি তো খুব খুশি, আমি গ্রামে থাকতে পারবো। লক্ষ্মণ বলে, খুশি হয়ে লাভ নেই, তোমাকে বৃদ্ধাশ্রমে আমি পাঠিয়ে দেবো, কারণ তুমি কাছে থাকাকালীন আমি কোনোদিনই বিয়ে করতে পারবো না। এইসব কথা বলতে বলতে বৃদ্ধাশ্রমের লোকেরা এসে জোর করে দাদাকে টেনে নিয়ে বাইরে চলে যায়। মূলত লক্ষ্মণ যেই এরিয়ার মধ্যে যাচ্ছে সেই এরিয়ার আশেপাশে কোনো ভালো হসপিটাল নেই। বৃদ্ধ বয়সে দাদার স্বাস্থ্যের যেন কোনো ঝুঁকি না হয়, ঠিক এই কারণেই লক্ষ্মণ তার দাদাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে। তার দাদা আবার লাল পানি খেতে খুব ভালোবাসে, তাই বৃদ্ধাশ্রম কর্মীদের এ ব্যাপারেও সে জানিয়ে দেয়। দাদা গেটের কাছাকাছি গেলে চিৎকার করে লক্ষ্মণকে অভিশাপ দিতে থাকে যেন এ জন্মে লক্ষ্মণের কোনোভাবেই বিয়ে না হয়, সারা জীবন যেন লক্ষ্মণকে ব্যাচেলর লাইফ পার করে যেতে হয়। পরদিন সকালে লক্ষ্মণ তার গন্তব্যে রওনা করেছে। কিছুক্ষণের মধ্যেই আদাবিবারাম স্টেশনে পৌঁছে যায়। সেখানে সুব্বু নামের কনস্টেবল সহ আরো অনেক কনস্টেবল তাকে নিতে এসেছে। সুব্বু জিজ্ঞেস করে, ম্যাডামকে তো দেখছি না। লক্ষ্মণ বলে, আমি এখনো বিয়ে করিনি, কারণ ব্যাচেলর লাইফ এনজয় করা আমার শেষ হয়নি। লক্ষ্মণ প্রথমে স্টেশনের আশেপাশটা ভালো করে নজর করে দেখতে শুরু করে। এটা তো গরু ছাগলের একটা আড্ডাখানা। এরপর স্টেশন মাস্টার দেবীপ্রিয়া তার সাথে পরিচিত হয়। নামটা মেয়েলি হলেও দেবীর বাবা মৃত্যুর আগে তার সন্তানের নাম এটাই রাখতে বলেছিল। যাই হোক, স্টেশন থেকে বেরিয়ে যেতে গেলে লক্ষ্মণ খেয়াল করে কিছু ছেলেরা ধূমপান করছে। লক্ষ্মণ পাবলিক প্লেসে ধূমপান করতে মানা করে, তবে ছেলেগুলো উল্টো বেয়াদবি শুরু করে, যার জন্য লক্ষ্মণ ধুলাই দিয়ে সেই ছেলেদের নিয়ে পুলিশ স্টেশনে চলে আসে। থানার অফিসার জিজ্ঞেস করে, তুমি কি? লক্ষ্মণ বলে, সাব কনস্টেবল লক্ষ্মণ, RDF। অফিসার বলে, ও রেলওয়ে পুলিশ, তাহলে তো তোমাকে চাকরির সুবাদে রেলওয়ে প্ল্যাটফর্ম পরিষ্কার করতে হবে, ওইটুকুই তোমার তত্ত্বাবধানে থাকবে। এর বাইরে কিংবা গ্রামের কোনো কাজ করতে যেও না, আমি গ্রামের বিষয়টা দেখে নেব, তুমি তোমার সীমাবদ্ধতায় থাকো। এই বলেই অফিসার সেই ছেলেদের ছেড়ে দেয়। ছেলেগুলো লক্ষ্মণকে নিয়ে নানা ধরনের টিটকারিমূলক কথাবার্তা বলে স্টেশন থেকে বেরিয়ে যায়। কনস্টেবল সুব্বু লক্ষ্মণকে নিয়ে বাইরে বেরিয়ে আসে। রাতের বেলা লক্ষ্মণ ঘুমিয়ে রয়েছে। হঠাৎ করে কোনো বুলেটের আওয়াজ শুনতে পায়, দ্রুত বাইরে বেরিয়ে আসে আর এই ব্যাপারে কনস্টেবলকে জিজ্ঞেস করে। সুব্বু বলে, এসব এখানে নর্মাল স্যার। নাছোড়বান্দা লক্ষ্মণ এরপরেও এই বিষয়টা খুঁচিয়ে দেখতে শুরু করে। দেখা যায় জঙ্গলে শিকার করা হচ্ছে। কনস্টেবল লক্ষ্মণকে ঝামেলায় জড়াতে মানা করে। লক্ষ্মণ বলে, জঙ্গলের পশু প্রাণীকে রক্ষা করার দায়িত্ব ফরেস্ট অফিসারের। সে কোথায়? দেখা যায় ফরেস্ট অফিসার লাল পানি খেয়ে টালমাটাল হয়ে রয়েছে। লক্ষ্মণ বলে, নিজের ডিউটি না করে এখানে লাল পানি খেয়ে বেড়াচ্ছেন আপনারা? ফরেস্ট অফিসার বলে, এত কথা বলার তুমি কি? লক্ষ্মণ নিজের পরিচয় দেয়। ততক্ষণে পুলিশ স্টেশনের অফিসার লক্ষ্মণের পরিচয় দিয়ে মস্করা করতে শুরু করে। ফরেস্ট অফিসারও লক্ষ্মণকে বলে, তুমি তোমার সীমাবদ্ধতায় থাকো, তুমি আমাদের এরিয়ায় ঢুকতে এসো না। এই পরিস্থিতিতে লক্ষ্মণ তো কিছুই বলতে পারছে না, কিন্তু রাগে তার অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে। কনস্টেবল এবারও তাকে জোর করে সেই স্থান থেকে নিয়ে চলে যায়। পরদিন স্টেশনে বসে এসব কথা কল্পনা করছিল। আসলে অতীতে লক্ষ্মণ তার দাদার কাছে আবদার করে বসে সে অনেক বড় পুলিশ অফিসার হতে চায়। দাদা বলে, তোমার বাবাকে পুলিশ অফিসার বানানোর জন্য আমি ইতিমধ্যে অনেক কিছু হারিয়ে ফেলেছি, প্রয়োজনে তুমি অন্য কোনো প্রফেশন বেছে নাও, তবুও এই প্রফেশনে তোমাকে আমি যেতে দেবো না। তবে নাছোড়বান্দা লক্ষ্মণ সব সময় তার দাদাকে এই নিয়ে রিকোয়েস্ট করতে থাকে, যার জন্য দাদা এক পর্যায়ে সিদ্ধান্ত নেয় লক্ষ্মণকে পুলিশ স্টেশনের অফিসার বানাবে না, তাকে রেলওয়ে স্টেশনের অফিসার বানাবে, যাতে করে তার লাইফের রিস্ক কম থাকে। দাদা যখন অবশেষে পুলিশ অফিসার হতে রাজি হয়েছে, তখন এইটাই লক্ষ্মণের জন্য অনেক ভাগ্যের ব্যাপার ছিল। বর্তমানে সেই গুন্ডাগুলো তাদের মামু সহ লক্ষ্মণকে দেখাতে নিয়ে এসেছে। মোটু মামু বলে, দাঁড়াও, কাল তোমাদের টেনশন দিয়েছে তো, আজকে ওকে শিক্ষা দিচ্ছি। এই বলেই লক্ষ্মণের কাছে সকলে গিয়ে মশকরা করতে শুরু করে। অনেকক্ষণ মজা করার শেষে তারা ট্রেনে উঠতে গেলে লক্ষ্মণ বলে, টিকিট আছে? গুন্ডারা বলে, এটা আমাদের এরিয়া, টিকিট লাগবে কেন রে? লক্ষ্মণ বলে, কি মনে করো তোমার বাবা এই স্টেশনের মালিক, তোমাকে বিনামূল্যে ট্রেনে চড়ার সুযোগ করে দেবেন? বোকা নাকি? এই বলেই উত্তম মাধ্যম কেলানো শুরু হয়ে যায়। সকলেই ভয়ে কাঁপতে শুরু করে। এমন মারপিট দেখে স্টেশন এরিয়াতে যারা উল্টাপাল্টা কাজ করত তারা সাথে সাথেই দোকান বন্ধ করে দেয়। অনেকে তো স্টেশন পরিষ্কার করতে শুরু করে, গরু ছাগল নিয়ে পালিয়ে যেতে শুরু করে। এক পর্যায়ে কিছু গুন্ডারা পালিয়ে যেতে গেলে একটি মেয়ে পা দিয়ে ল্যাং মেরে তাদের ফেলে দেয়। লক্ষ্মণ তাদের ধরে কেলানো শুরু করে। কেলানো শেষ হলে লক্ষ্মণ খেয়াল করে মেয়েটি ট্রেনে উঠে গিয়েছে। লক্ষ্মণ দ্রুত ট্রেনে উঠে পড়ে আর প্রথম দেখায় মেয়েটির উপর ক্রাশ খেয়ে বসে। হার্টবিট বেড়ে যায়। এবার তো প্রেম পড়তেই হবে। লক্ষ্মণ মেয়েটির কাছে গিয়ে বলে, তুমি এমনটা করলে কেন? মেয়েটি বলে, আমি জানতাম ওরা খারাপ লোক, আপনি যখন ওদের মারছেন তখন ভাবলাম আপনাকে একটু সাহায্য করি। এ কথা শুনে লক্ষ্মণ পুরো প্যাসেঞ্জারদের সামনে চিৎকার করে মেয়েটির সাহসিকতার প্রশংসা করতে শুরু করে। লক্ষ্মণ বলে, হাতে বইপত্র, তার মানে কি তুমি স্টুডেন্ট? মেয়েটি বলে, আমি গভর্নমেন্ট স্কুলের সায়েন্সের টিচার। লক্ষ্মণ বলে, তোমার নাম? মেয়েটি বলে, আমার নাম তুলসী। যাক, এনাদের পরিচয় পর্ব শেষ, তো মূল ভিলেনের কাছে যাওয়া শুরু।
শিবুর বাড়িতে একটি মেয়ে আতঙ্কিত হয়ে নিচে বসে রয়েছে। শিবু এসে তার পায়ে শিকল পরিয়ে দিয়ে বলে, আমি তোমাকে সোনার বিবাহের শিকল দিয়ে সাজাতে চেয়েছিলাম, তুমি আমাকে লোহার শিকল দিয়ে বেঁধে রাখতে বাধ্য করছো। আমি এমন কি করেছি যে তুমি আমার কাছ থেকে পালিয়ে গিয়েছো? এই রাক্ষসের ভেতর একজন প্রেমিক আছে জানো তো। আমি তোমার সৌন্দর্যের প্রেমে পড়িনি, ছোটবেলা থেকেই আমি তোমাকে আন্তরিকভাবে ভালোবাসি। এতক্ষণে শিবুর চেলাপেলারা চলে এসেছে। তারা বলে, ভাই আজকে টিকিট না কিনে ট্রেনে ওঠার জন্য স্টেশন পুলিশ আমাদের অনেক মেরেছে, আপনি তাকে মেরে দেবেন। শিবু বলে, হ্যাঁ মেরে দেই, স্টেশনের লোকদের মেরে দেই, আবার পরে সিনেমার টিকিট না কিনে যখন সিনেমা দেখবি তখন সিনেমা থিয়েটারের লোকদেরও মেরে দেব। এই বলে শিবু রাগ দেখিয়ে চলে যায়। পরদিন সকালে লক্ষ্মণ ফিটফাট হয়ে তার নায়িকার সাথে দেখা করতে বেরিয়ে পড়ে। ট্রেন স্টেশনে পৌঁছে অনেকক্ষণ অপেক্ষা করে, তবে মেয়েটির দেখা নেই। ট্রেন ছাড়ার সময় হলে লক্ষ্মণ চালাকি করে ট্রেন মাস্টারের হাত থেকে সবুজ পতাকা নিয়ে তার সাথে কথা বলে সময় পার করতে শুরু করে, যাতে করে সবুজ পতাকার নিশানা না দেখায় আর ট্রেনও চালু না হয়। সেই জন্যই এই প্ল্যান তাদের। কিছুক্ষণ পরেই মেয়েটা হাজির হয়ে যায়। লক্ষ্মণ বলে, কি হলো মাস্টার বাবু, এখনো পতাকা উড়াচ্ছেন না কেন? যান গিয়ে পতাকা উড়ান। আর তুমি কোনো চিন্তা করো না, তুমি ট্রেনের জন্য অপেক্ষা করবে না, বরং ট্রেন তোমার জন্য অপেক্ষা করবে। তুলসী ধন্যবাদ বলে চলে যায়। ইনস্টাগ্রামে ফলো করা করি আর সময় পেলেই পিছু করা করি। বাবার সাথে পরিচয় করিয়ে দেওয়া, প্রেমের অনুভূতি ফিল করা, এইভাবেই লক্ষ্মণের দিনকাল চলতে শুরু করে। এদিকে শিবু জানতে পারে তার লোকদের মধ্যেই একজন পুলিশ অফিসার লুকিয়ে রয়েছে, যার নাম হচ্ছে মাধান। শিবু একটা রুমে গিয়ে মাধানকে ডাক দিলে ভুলবশত মাধান ডাক শুনে ফেলে। আসলে সে নিজের নাম এখানকার সকলকে রঙ্গা বলে পরিচয় দিয়েছিল। ভয়ে মাধান পালিয়ে যেতে শুরু করে। সকল গুন্ডারা তাকে ধাওয়া করতে শুরু করে। দৌড়াতে দৌড়াতে মাধান এই খবর ডিজি স্যারকে জানিয়ে দেয়। ডিজি স্যার বলে, মাধান খবরদার পুলিশ স্টেশনে যেও না, তুমি সোজা রেলওয়ে স্টেশনে চলে যাও। যদি ওই পুরো গ্রামের মধ্যে তোমাকে কেউ বাঁচাতে পারে তাহলে ওই ছেলেটা একাই তোমাকে বাঁচাতে পারবে। ওই ছেলেটাকে আমি ট্রান্সফার করেছি, ওর পূর্বের রেকর্ড আমি নিজে জানি আর দেখেছিও। তুমি ওর কাছে চলে যাও, ও তোমাকে বাঁচিয়ে নেবে। কথা শুনে মাধান রেলওয়ে স্টেশনের দিকে চলে যেতে শুরু করে। ডিজি স্যার কল্পনা করে ছোট্ট লক্ষ্মণ তাকে বলে, আমি পুলিশ অফিসার হতে চাই, কিন্তু আমার দাদা আমাকে রেলওয়ে পুলিশ অফিসার বানাতে চায়। কিন্তু গ্রামের মধ্যে যদি কোনো কিছু হয় তখন আমার হাতে তো কিচ্ছু থাকবে না, আমি তো কিছু কন্ট্রোল করতে পারবো না। ডিজি স্যার বলে, তুমি তোমার দাদার কথা মতো রেলওয়ে পুলিশ অফিসার হয়ে যাও, আমি তোমাকে তোমার যোগ্য স্থান খুঁজে দেব। এতক্ষণে মাধান লক্ষ্মণের কাছে এসে বলে, স্যার ওরা আমাকে মেরে ফেলতে চায়, আমাকে বাঁচান। লক্ষ্মণ বলে, কি রে এত সুন্দর চেহারা, কিন্তু টিকিট না নিয়ে স্টেশনে কেন আসলি? তবে এবার মামুরা টিকিট কেটেই ঢুকেছে। লক্ষ্মণ বলে, তাহলে আমার দুটো প্রশ্নের উত্তর দিতে পারলে তাহলেই ও তোদের হবে। লক্ষ্মণ খুব সহজ দুটি প্রশ্ন তাদেরকে জিজ্ঞেস করে। ওরা হেসে উড়িয়ে দিয়ে সঠিক উত্তর বলে দেয়। তবে লক্ষ্মণ একটা করে চড় দিয়ে তাদের স্টেশনে ফেলতে শুরু করে। এরপর ভাই তার ক্যালমা দেখায়, প্রতিজনকে আচ্ছা মতো হুইল পাউডার দিয়ে ওয়াশ করে ছেড়ে দেয়। এতক্ষণে সেখানকার থানার অফিসার চলে এসেছে আর মাধানকে তার সাথে যেতে বলে। লক্ষ্মণ বলে, তোমার প্ল্যাটফর্ম টিকিট কোথায়? মাধান বলে, নেই স্যার। লক্ষ্মণ বলে, তাহলে একদিনের জন্য তোমাকে আমার স্টেশনে আটকে রাখা হবে, এরপর আপনি ওকে নিয়ে যেতে পারবেন, কোনো আওয়াজ করবেন না। ওই গ্রাম আপনার ডোমেন হতে পারে, কিন্তু এই স্টেশন আমার তত্ত্বাবধানে রয়েছে। পরক্ষণেই লক্ষ্মণের কাছে একটা ফোন কল আসে। বৃদ্ধাশ্রম থেকে জানানো হয় লক্ষ্মণের দাদা ওয়ালটোপকে বৃদ্ধাশ্রম থেকে পালিয়ে গিয়েছে। স্টেশনে দেখা যায় একটি বাচ্চা ছেলে মাদকদ্রব্য বিক্রি করছে। এই নিয়ে দাদামশাই কথা শোনালে ছেলেটি তুলসীর মতো দেখতে একটি মেয়ের কাছে নিয়ে আসে। বাচ্চা ছেলেটি বলে, আপু উনি আমার ব্যবসার ব্যাঘাত ঘটাতে চলেছে। দাদা বলে, তুমি একটা মেয়ে হয়ে এসব বিক্রি করে বেড়াচ্ছ কেন? বুঝতে পারছো তোমার বাবা মা যদি এসব জানতে পারে তাহলে তারা কতটা কষ্ট পাবে? মেয়েটি তার বাবাকে ডাক দেয়। বাবা এসে বলে, মারে 2 প্যাকেট বিক্রি হয়ে গিয়েছে, কি যে খুশি লাগছে। ও চাচা আপনারও কি লাগবে? এই নিয়ে দুই পক্ষের মধ্যে মোটামুটি ঝগড়া লেগে যায়। ট্রেন ছেড়ে দেওয়ার কারণে দাদামশাই বাধ্য হয়ে ট্রেনে উঠে পড়ে। পরবর্তীতে সে লক্ষ্মণের বাড়িতে চলে আসে। বহুদিন পর তারা দুজনে মিলে আজকে লাল পাড়ির পার্টি চালাবে। তবে এই মুহূর্তে গেট ভাঙার আওয়াজ পাওয়া যায়। লক্ষ্মণ বাইরে বেরিয়ে আসে। দেখা যায় শিবু আর তার গুন্ডারা চলে এসেছে। শিবু বলে, সামান্য একজন রেলওয়ে পুলিশ অফিসার হয়ে তুমি কি করে ভাবলে তুমি একাই ওকে বাঁচাতে পারবে? আমি তো ওকে মেরে দিয়েছি, আজ থেকে তুমি আমার শত্রু হয়ে দাঁড়ালে। সামনের ধর্মীয় অনুষ্ঠানের আগে নিজের ইচ্ছে পূরণ করে নাও, তোমার হাতে আর 7 দিন বাকি আছে। পরদিন সকালে দাদাকে লক্ষ্মণ সেই মেয়েটির
সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য অপেক্ষায় রয়েছে। দুজনেই কথা বলার জন্য পুরোপুরি প্রিপারেশন নিয়ে নেয়। এতক্ষণে বাবা মেয়েও হাজির। লাক্সমান তার দাদার সাথে পরিচয় করিয়ে দেয়। দুই পক্ষের চোখে চোখ পড়তেই যেন আকাশ মাথা ভেঙে পড়ে। দাদাজি কল্পনা করে এ তো মায়াবতীর আড়ালে এক ভয়ঙ্কর রাক্ষসী। দাদাজি জোর করে তুলসীর ব্যাগ থেকে তার বই বের করে। এরপর বইয়ের পাতা খুলতেই তার মধ্যে ঔষধি টোটকা বেরিয়ে আসে। দাদাজি এক এক করে সব ঘটনা বলতে শুরু করে। এসব কথা শুনে আমাদের লাক্সমান যেন বেহুশ হয়েই পড়ে যাচ্ছিল। বাবা মেয়ে কোনো মতে সে স্থান থেকে দৌড়ে পালায়। এদিকে পুলিশ অফিসার বাড়ি ফিরেছে। তার বউয়ের চেহারা দেখে জিজ্ঞেস করে, তোমার মুখের এক্সপ্রেশন এমন কেন? স্ত্রী বলে, জন্মদিনের জন্য তোমার ছেলেকে উইশ করতে চেয়েছিলাম, তবে তোমার ছেলেটা আমার ফোন ধরেওনি আর কল ব্যাকও করেনি। অফিসার বলে, তোমার ছেলে হয়তো ব্যস্ত আছে, ফ্রি হলেই তোমাকে ফোন দেবে। আসলে তাদের ছেলে কলেজের বন্ধুদের সাথে নেশার খেলায় মেতে উঠেছে। পার্টি শেষে মাতাল হয়ে ছেলেটি বাসার উদ্দেশ্যে রওনা করে। তবে অতিরিক্ত নেশা গ্রহণের কারণে ছেলেটি অ্যাক্সিডেন্ট করে মারা যায়। পরদিন বাড়িতে মৃত্যুর কান্না বয়ে যায়। লাক্সমন সেই স্থানে এসে বলে, এতদিন যাই হয়েছে সবকিছু চুপচাপ সহ্য করেছে। আমাদের ভুলের জন্যই এরকম মাসুম বাচ্চারা প্রতিনিয়ত মারা যাচ্ছে। এত টাকার বাহার করে কি লাভ? এখন আপনার সম্পত্তি ভোগ করার জন্য আপনার সন্তান দুনিয়াতে কিন্তু বেঁচে নেই। আপনারা আপনাদের কর্তব্য থেকে পিছিয়ে গেলেও আমি আমার কর্তব্য থেকে কখনোই পিছাবো না। এই বলেই লাক্সমান সেই স্থান থেকে চলে যায়। পরবর্তীতে শিবু তার সবগুলো ট্র্যাকে মাল লোড করে। যাত্রার উদ্দেশ্যে বেরিয়ে যাবে, ঠিক এই মুহূর্তে অফিসার তার দলবল সহ সামনে চলে এসেছে। শিবু বলে, আপনার ছেলের সাথে যা হয়েছে তার জন্য আমি খুবই দুঃখিত। আপনি কাল এসে আপনার পেমেন্ট নিয়ে যাবেন। অফিসার তার দিকে বন্দুক ধরে বলে, এই মাদক ব্যবসা তুমি ইললিগাল ভাবে করছো। আমি তোমার গ্রুপকে অ্যারেস্ট করছি। শিবু বলে, আমাকে থামাতে পারবেন তো? অফিসার বলে, প্রমাণ সহ আমি তোমাকে কোর্টের সামনে হাজির করিয়ে ছাড়বো। এই বলে সকল মালামাল সহ স্টেশনে তাদের নিয়ে যাওয়া হয়। থানায় তাদের আটকে রাখা হয়েছে। অফিসার একজন কনস্টেবল নিয়ে একটা কাজের উদ্দেশ্যে বাইরে বেরিয়েছে। মাঝপথেই শিবুর লোকেরা কনস্টেবল সহ অফিসারকে মেরে ফেলে। যেই পরিবার তাদের মেরে ফেলেছে তাদের ভরপেট খাবার খাইয়ে শিবু তাদেরকে অনেক ধরনের উপহার সামগ্রী প্রদান করে। পরদিন সকালে অফিসারের ঝুলন্ত লাশ পাওয়া যায়। তার স্ত্রী চিৎকার করে বলে, আমার ছেলে মারা গেল, আর এখন তোমার সততার বক্তৃতা শুনে আমার স্বামীও মারা গেল। এখন আমি বেঁচে থেকে বা কি করবো বলো? এই বলে মা চিৎকার করে কান্নায় ভেঙে পড়ে। এদিকে দেখা যায় শিবুর লোকেরা থানায় হামলা করে তাদের মালামাল ছাড়িয়ে ফেলেছে। এই খবর বৃদ্ধ চাচা লাক্সমানকে জানিয়ে দেয়। রাতের বেলা গুন্ডারা সেই মাল ভর্তি ট্রাক নিয়ে পাহাড়ি রাস্তায় ড্রাইভিং করছিল। কিছু দূর গেলে দেখা যায় ভারী বৃষ্টির কারণে পাথর করে পাহাড়ি রাস্তা ব্লক হয়ে গিয়েছে। সাথে সাথে কর্মীরা এই বিষয়টা শিবুকে জানায়। শিবু আবার একটা কাজে কলকাতায় গিয়েছে। তাই শিবু বলে, আপাতত এই সময় কারাকা ভালসা জাংশনে কয়লা বহনকারী একটি পণ্যবাহী ট্রেন থামবে, সেই ট্রেনে লোড করে দাও। শিবুর কথা অনুযায়ী মালামাল লোড করে তারা সকলেই রওনা করে। এই খবর এতক্ষণে লাক্সমানও পেয়ে গিয়েছে। আর সৌভাগ্যবশত এই ট্রেনটি কলকাতার যাওয়ার আগে লাক্সমানের স্টেশন থেকে এগিয়ে যাবে। এইদিকে শিবু জিপিএস ট্র্যাকিং এ নজর রাখছে। ট্রেন স্টেশনে চলে আসতে লাক্সমান লাল পতাকার মাধ্যমে ট্রেন থামিয়ে দেয়। এরপর সমস্ত ট্রেন চেক করতে শুরু করে। অবশেষে মালামাল সহ বগিটি পেয়ে যায়। ততক্ষণে গুন্ডারাও বেরিয়ে এসে তার সাথে মারামারি শুরু করেছে। দুই পক্ষেরই মারামারি শুরু হয়। তবে লাক্সমান একা হাতে সকলকে কুপকাত করে দেয়। এতক্ষণে আবার পুরো গ্রামবাসী চলে এসেছে। সকলেই যেহেতু এই বিজনেস করছে তাই অবশ্যই সকলে লাক্সমান এর বিপরীতেই যাবে। এখানে আবার তার হবু শ্বশুর মশাইও রয়েছে। যদিও লাক্সমানের এমন মারামারি দেখে অবশেষে সকল গ্রামবাসীরা ভয়ে পালাতে বাধ্য হয়ে যায়। এ সময় নিচে পড়ে থাকা একটি ফোন বেজে ওঠে। লাক্সমান ফোন রিসিভ করে বলে, আমার এরিয়ায় ঢুকে পড়ার জন্য তুমি তোমার ব্যবসার অনেক ক্ষতি করে ফেললে। শিবু বলে, আমার মালকে যেতে দাও, তারপর তোমার যত টাকার প্রয়োজন হয় আমি তোমাকে দেব। লাক্সমান বলে, আম্বানি বা আধানি যেই আসুক না কেন আমাকে কিনতে পারবে না। মনে রাখবি আমি তোকে মাস্ত যাত্রা দেখিয়েই ছাড়বো। এই বলেই ফোনটা ফেলে দেয়। পরদিন সকালে ফানিন্দ্রা ট্রান্সফার হয়ে সেই গ্রামের এসআই পদে নিযুক্ত হয়েছে। এসেই ঘুষ খেয়ে স্টেশনের পুলিশকে আটক করতে যায়। তবে দুর্ভাগ্যবশত সে নিজেই লাক্সমানকে দেখে ভেবেচাকা খেয়ে যায়। ফানিন্দ্রা বলে, কালকে যে মাদকদ্রব্য আটক করেছ ওটা তো বলা যায় আমাদের এরিয়াতেও পড়ে, তাই এই ফাইলে সই করে দাও, বিষয়টা আমি হ্যান্ডেল করে নিচ্ছি। লাক্সমান বলে, কোন মাদকদ্রব্য স্যার? আমি তো কোনো কিছু আটক করিনি। ফানিন্দ্রা বলে, দেখো লাক্সমান, এসব নাটক কম করো। ওই রুমে আটকে রেখেছো তাই না? আমি দেখছি, দাঁড়াও। পাশের রুমে গেলে দেখা যায় রুমটা পুরোপুরি ফাঁকা রয়েছে। সাথে সাথে ফানিন্দ্রা এই খবরটা শিবুকে জানিয়ে দেয়। শিবু এসব কথা শুনে রেগে ফোনটা কেটে দেয়। রেলওয়ে স্টেশনে শুভ্বু বলে, স্যার আমরা ওগুলো পুড়িয়ে ফেলি। লাক্সমান বলে, না, সেই ক্ষমতা আমাদের নেই। আর আজ আমরা এটা পুড়িয়ে ফেললে কালকে আবারও ওরা এই একই কাজ করবে। তাই ওদের সাথে থাকা বড় বড় ব্যক্তিদের মুখোশ উন্মোচন করতে হবে আমাদের। বাড়ি ফিরলে দেখা যায় সমস্ত গ্রামের লোক সহ তুলসী লাক্সমানের বাড়ির সামনে হাজির হয়েছে। তুলসী বলে, ওই রেলওয়ে পুলিশ অফিসার, আপনার কাজের জন্য আমাদের গ্রামের সকল
সকলের শান্তি উঠে গিয়েছে, আপনাদের জন্য আমাদের রোজগার বন্ধ হয়ে গিয়েছে। লক্ষ্মণ তুলসীর কথায় কোনো উত্তর না দিয়ে সে স্থান থেকে চলে যায়। পরক্ষণেই শিবু রেলওয়ে স্টেশনে চলে এসে বারবার আওয়াজ করে হর্ন বাজাতে শুরু করে। লক্ষ্মণ বাইরে বেরিয়ে আসে। শিবু জিজ্ঞেস করে, আমার মালামাল কোথায়? গতকাল রাতে আমি মাদকদ্রব্য আফটার ট্রেনে শিপিং করেছিলাম। লক্ষ্মণ বলে, অবৈধভাবে মাদকদ্রব্য পাঠানোর অভিযোগে তোমাকে আমি অ্যারেস্ট করলাম। এই বলেই রেলওয়ে স্টেশনে তাকে ঢুকিয়ে দেয়। কিছুক্ষণ পর সেখানে এসপি স্যার এসে জিজ্ঞেস করে, তুমি ওকে আটক করেছো কেন? লক্ষ্মণ বলে, উনি মাদকদ্রব্য পাচার করার কথা স্বীকার করেছেন স্যার। অফিসার দ্রুত শিবুর কাছে গিয়ে বলে, স্যার ঘটনা কিন্তু অনেক দূর গিয়ে পৌঁছাবে, আপনি প্লিজ বলুন আপনি এই মাদকদ্রব্যের কথা উচ্চারণ করেননি। বাধ্য হয়ে শিবু এ কথা বলতে রাজি হয়, যার জন্য লক্ষ্মণ তাকে ছেড়ে দেয়। স্টেশন থেকে বেরিয়ে শিবু ফরেস্ট অফিসারকে ফোন করে বলে, দ্রুত জঙ্গলের প্রতিটা কোনায় কোনায় খুঁজে দেখুন আমার মালামাল পাওয়া যায় কিনা। রাতের বেলা দাদা খাবার বেড়েছে। লক্ষ্মণ খাবারের ঘ্রাণ টের পেয়ে খাবার টেবিলে বসে পড়েছে। দাদা বলে, মন্দিরে যে ভোগ চড়িয়েছিল সেইখান থেকে লাইনে দাঁড়িয়ে আমি খাবার নিয়ে এসেছি। এ কথা শুনে লক্ষ্মণ বলে, তোমার খাবার তুমিই খাও। এই বলে সে বেরিয়ে পড়ে। দেখা যায় সে তুলসীদের বাড়িতে এসেছে। তুলসীর বাড়িতে কিন্তু আজকে কেউই নেই। বাড়িতে ঢুকে তুলসীর কাছে লক্ষ্মণ খাবার খেতে চায়। তুলসীও তাকে খাবার বেড়ে দেয়। আর দূর থেকে এইসব কিছু বাবা আর গ্রামবাসীরা ফলো করছিল। লক্ষ্মণ বলে, কি রান্না করেছো? তুলসী মনে করে কিছুক্ষণ আগে শিবুর লোকেরা রান্না করা মাশরুমের একটি খাবার তাকে এনে দিয়েছিল আর বলেছিল এই মাশরুমটা যেভাবেই হোক লক্ষ্মণকে খাওয়াতে হবে। তাহলে সে জিনিসপত্র কোথায় রেখেছে এ ব্যাপারে জিজ্ঞেস করলেই সত্যিটা বলে দেবে। বলা হয়ে থাকে এই মাশরুমগুলো খেলে নাকি মুখ থেকে সত্যি কথা বের হয়। বর্তমানে লক্ষ্মণ পেট ভরে বুনো মাশরুম দিয়ে খাবার খেয়ে নেয়। সকলেই অপেক্ষায় আছে কখন লক্ষ্মণ এ ব্যাপারে সত্যি কথাগুলো বলে দেবে। তুলসী বলে, ওই দিন রাতে সেই মাদকদ্রব্যের জিনিসগুলো কোথায় রেখেছো? লক্ষ্মণ বলে, তুমি কি ভেবেছিলে আমি প্রকাশ করে দেব? জিনিসপত্রগুলো পুরনো ভাঙা বগিতে রয়েছে। তুলসী হেসে ওঠে। সকলে মিলে সেই বগিতে খোঁজাখুঁজি শুরু করে। জিনিসপত্র না পেলেও ওই বগিতে তারা প্রেমিক প্রেমিকাকে ঠিকই খুঁজে পায়। যাই হোক, লক্ষ্মণের মুখ থেকে অনেকভাবে গোপন তথ্যটা বের করার চেষ্টা করা হয়, তবে কোনোভাবেই কোনো কাজ হচ্ছিল না। অন্যদিকে ফরেস্ট অফিসার একটা ভিডিও শিবুকে দেখায়, যেখানে মালভর্তি ট্রাক ডেঞ্জার জোন টাইগার সাইডে যাওয়ার একটি ভিডিও ক্লিপ পাওয়া গিয়েছে। দেরি না করেই শিবু সেই উদ্দেশ্যে রওনা করে। ঠিক এই মুহূর্তে একজন চাচা শিবুর গুন্ডাকে ফোন করে বলে, কতদিন হয়ে গিয়েছে শিবুকে বারবার ফোন দিচ্ছি, ও ফোনটা ধরছে না কেন? শিবুর কর্মী সম্পূর্ণ বিষয়টা খুলে বলে। চাচা বলে, শিবুকে খাবার রেডি করতে বলো, আমরা খুব দ্রুত এসে কাজ সেরে খাবার খেয়ে যাব। এদিকে জঙ্গলের মধ্যে তুলসী আর তার বাবা মিলে একজন লোকের কাছ থেকে একটি বন্দুক কিনে নেয়। এই মুহূর্তে লক্ষ্মণ এসে বলে, আমি ভাবতেই পারিনি লাস্টে এসে এত টুইস্ট আমি পাবো। কেন করছো এসব? এই বন্দুক নিয়ে কাকে মারার প্ল্যান করছো? তুলসী বলে, শিবুকে। ও আমার বোনকে ঘরে আটকে রেখেছে। বাবা বলে, সেই ছোট থেকেই আমার মেয়েটার উপর ওর নজর ছিল। শিবুকে বিয়ের জন্য প্রত্যাখ্যান করা হয়। তখনও কি করেছিল জানো? আমার মেয়ের হবু হাজবেন্ডের হাত কেটে দিয়েছিল। এরপর সকলের সামনে থেকে আমার মেয়েকে তুলে নিয়ে ওর বাড়িতেই আটকে রেখেছিল। ওর বিরুদ্ধে কিছু করার ক্ষমতা ছিল না আমাদের। এই কারণে আমি আর বাবা আমার বোনকে বাঁচাতে একজন সুপারি গ্যাংকে হায়ার করি। এর পরিবর্তে তাকে 5 লক্ষ টাকা দিতে হবে। সবকিছু বেচে আর ওই অনৈতিক ব্যবসার মাধ্যমে কোনো মত 3 লাখ টাকা আমরা জোগাড় করতে পারি। কিন্তু ঠিক সেই মুহূর্তে তুমি এসে আমাদের ব্যবসা আটকে দাও। তাই আর কোনো উপায় না পেয়ে নিজেরা বন্দুক কিনে নিলাম, যাতে করে নিজেরাই শিবুকে মারতে পারি। শিবু বলেছে আগামী অনুষ্ঠানের 7ম দিনেই সে আমার মেয়েকে বিয়ে করে ফেলবে। এই গ্রামে কত পুলিশ আসলো গেল, যারা সৎ অফিসার ছিল তারা মারা গেল, শুধুমাত্র তুমি এখনো বেঁচে আছো। পরবর্তীতে লক্ষ্মণ তার বাড়ির উদ্দেশ্যে রওনা করেছে। মাঝপথেই ওই ফ্যামিলি গাড়ি নষ্ট হয়েছে বলে পথ আটকে বসে রয়েছে। লক্ষ্মণ বুঝতে পারে নিশ্চয়ই কোনো একটা গন্ডগোল আছে। পুরো পরিস্থিতি বুঝে ওঠার আগেই তার উপর হামলা করা হয়। এদিকে শিবু খুঁজতে খুঁজতে সেই কন্টেনার পেয়ে যায়, তবে তার মধ্যে কোনো মালামাল ছিল না। অন্যদিকে লক্ষ্মণকে সকলে মিলে পুরো কুপকাত করে ফেলেছে। এরপরও লক্ষ্মণ তার সর্বস্ব শক্তি দিয়ে তাদের সাথে লড়তে চেষ্টা করে যাচ্ছে। শিবু বাড়ি ফিরে এসেছে। শিবুর কর্মী জানায় চাচা ফোন করেছিল, আমরা লক্ষ্মণের ব্যাপারটা বলে দিয়েছি। শিবু দ্রুত তার আঙ্কেলকে ফোন করে, তবে আঙ্কেল ফোনটা রিসিভ করে না। ওইদিকে দেখা যায় লক্ষ্মণ বাবা মা ছেলে আর ছেলের বউকে এক এক করে মেরে ফেলেছে। এরপর সকলকে নিয়ে সেই রক্তাক্ত গাড়ি করে শিবুর বাড়িতে এসে হাজির হয়। লক্ষ্মণ বাড়ির ভেতরে ঢুকে খাবার সাজানো দেখে নিজেই বসে যায় খেতে। শিবু বলে, আমার মামার সাথে কি করেছিস? লক্ষ্মণ চুপ করে খেয়েই যাচ্ছে। বিষয়টা বুঝতে পেরে চিৎকার করে ওঠে শিবু। চারিদিক থেকে গুন্ডারা হাতিয়ার বের করে। একজন আঘাত করতে আসলে লক্ষ্মণ এমন পাল্টা আঘাত করে যে ছেলেটির সাথে সাথেই মাটিতে লুটিয়ে পড়ে। বাকি সবাই চুপচাপ করে দাঁড়িয়ে রয়েছে, কারণ লক্ষ্মণের কতটুকু ক্ষমতা তা মোটামুটি সকলেই জানে। লক্ষ্মণ কিছু
ভাঙা দাঁত শিবুর হাতে দিয়ে বলে, তোমার বাবা বুড়ো হলেও ভালোই শক্তিশালী ছিল। আমাদের এখানে বিয়ে বা অনুষ্ঠানের জন্য আত্মীয় স্বজন ডাকা হয়, কিন্তু তোমাদের এখানে মানুষ মারার জন্য আত্মীয় স্বজনকে ডাকা হয়। এটা একটু অদ্ভুত কালচার, তাই না? আমি প্রতিবারই ট্রান্সফার হই, আর তোমার মতো অমন হাজারটা মানুষের মুখোমুখি হই। এই বলে শিবুকে ওয়ার্নিং দিয়ে তুলসীর বোনের কাছে গিয়ে হাতুড়ির সাহায্যে এক আঘাতে তার তালা ভেঙে ফেলে। সকালে পাল্টা আঘাত করতে গেলে লক্ষ্মণ সকলকে মেরে শিবু সহ শিকলে পেঁচিয়ে আটকে রাখে। এতদিন পর মেয়ে বাড়ি ফিরে এসেছে। বাবা লক্ষ্মণকে কি বলে ধন্যবাদ দেবে খুঁজে পায় না। বড় দিদিকে ঠিকঠাক বাড়িতে পৌঁছে দিয়ে লক্ষ্মণ বাড়ি থেকে বেরিয়ে যায়। বাইরে গিয়ে পকেটে গ্যাস লাইট খুঁজতে শুরু করে। এই মুহূর্তে তুলসী শিবুকে আগুন ধরাতে সাহায্য করে। শুরু হয়ে যায় নাচ গান। এদিকে শিবুর বাড়িতে আরেক গোয়েন্দা কর্মী চলে এসেছে। সকল ঘটনা শুনে তিনি সেই খালি ট্রাকের কাছে যায় আর ভালো করে পর্যবেক্ষণ করে। এক পর্যায়ে দেখতে পারে ট্রাকের চাকায় কালো মাটি রয়েছে। যেহেতু চারিদিকে লাল মাটি রয়েছে, তার মানে ট্রাকটি এমন কোথাও গিয়েছিল যেখানে কালো মাটিও রয়েছে। এ ব্যাপারে শিবুর কর্মীদের জিজ্ঞেস করলে ঠিক যেই এরিয়ায় কালো মাটি ঘেরা, সেই এরিয়ায় সকলে মিলে চলে যায়। হাঁটু সমান পানির মাঝবর্তী স্থানে একটি ঘর রয়েছে। সকলেই সেই ঘরের দিকে এগিয়ে যেতে শুরু করে। হুট করে ঘরের মধ্য থেকে আমাদের দাদাজি সকলকে গুলি করতে শুরু করে। ও তিনি কিন্তু আবার রিটায়ার্ড এক্স মিলিটারি অফিসার। দাদাজি যাকে যেখানে পারছে সেখানে সুন্দর করে মেরে দিচ্ছে। এই মুহূর্তে লক্ষ্মণ ফোন করে বলে, কি অবস্থা, ডিউটি কেমন চলছে? দাদাজি বলে, কোনটা তো কখন চলে এসেছে, আমি তাদের আচ্ছা মতো ধুলাই করছি। লক্ষ্মণ রেগে বলে, তাহলে আগে কেন আমাকে ফোন করে জানাওনি? দাদাজি বলে, আমি একজন সোল্ডার, আমাকে ডিস্টার্ব করবে না। ঠিক এই মুহূর্তে শিবুর গাড়ি সেই স্থানে চলে আসে। আরেকটি ছেলে দাদাজিকে একাধিকভাবে গুলি করে। এরপর দুই বন্ধু মিলে সেই ছোট্ট ঘরে ঢুকে যায়, যেখানে মাদক দ্রব্যের মালামাল লুকানো রাখা হয়েছিল। শিবুর বন্ধু জ্বলন্ত লোহার অস্ত্র দিয়ে দাদাজিকে আঘাত করে মেরে ফেলে। অনেকক্ষণ পর লক্ষ্মণ সেই স্থানে চলে আসে। দাদার এমন অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়ে। দাদার হাতের কাছে একটা টেপ রেকর্ডার ছিল, আর একটা সুইচের উপর দাদাজির আঙুল রাখা ছিল। লক্ষ্মণ সেই সুইচটি টিপ দেয়। দাদাজি বলছে, দাদারে আমি খুব দুঃখিত, আমি তোকে দেওয়া শেষ ওয়াদা সম্পূর্ণ করতে পারিনি। তোর বাবা মা মারা যাওয়ার পর আমি তোকে আগলে রেখেছি। কয়েক বছর যেতে না যেতেই আমি বুঝতে পেরেছি তুই ছাড়া আমার এই দুনিয়াতে আসলে কেউ নেই। এখন থেকে তুই তোর সুখের জীবন পার করতে পারিস। এসব কথা শুনে লক্ষ্মণ কান্নায় ভেঙে পড়ে। এই সময় লক্ষ্মণকে পেছন থেকে আঘাত করা হয়। পরবর্তীতে অনুষ্ঠানের স্থানে লক্ষ্মণকে ঝুলিয়ে রাখা হয়েছে। শিবুর মায়ের ব্যবসার উন্নতি করার জন্য প্রথমে পশু বলি দেবে, এরপরই লক্ষ্মণের বলি দেওয়া হবে। ঠিক এই মুহূর্তে মহিষটি ছোটাছুটি শুরু করে দেয়, যার কারণে লক্ষ্মণ ওপর থেকে নিচে পড়ে যায়। এরপর নিজের হাতে রশিতে থাকা অস্ত্রের সাহায্যে সকলকে আঘাত করতে শুরু করে। এই পর্যায়ে লক্ষ্মণকে হারিয়ে দিতে দুই বন্ধুই নেমে যায়। দুই পক্ষের হাড্ডাহাড্ডি লড়াই চলতে থাকে। এক পর্যায়ে দুই বন্ধুর চোখের সামনে তাদের ব্যবসায় আগুন ধরিয়ে দেওয়া হয়। এরপর এক এক করে দুই শয়তানকে শেষ করে দেয়। অবশেষে এই গ্রামে শান্তির ছায়া নেমে আসে। আজকের কাহিনী এখানেই শেষ হয়ে যায়। সো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।